Hello everyone, this is Ujjwal Pan and you are watching my channel The English Babu. সবাইকে স্বাগত অন্য একটি ভিডিওতে। তো আমরা আছি ক্লাস 12 এর শিখর ব্যাচে, সম্পূর্ণ ইংলিশের ফ্রি ব্যাচ ইউটিউবে চলছে। আশা করছি এরকম ইনিশিয়েটিভ ইউটিউবের ইতিহাসে আর কেউ নেয়নি। আই ক্যান বেট ফর দ্যাট, ঠিক আছে, আমি বেট করতে পারি যে এরকম ইউটিউবের ইতিহাসে আর কেউ সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল সমস্ত কিছু পাবলিক করে দিয়ে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পুরো সিলেবাস একেবারে সুন্দরভাবে পুরো টপিক ওয়াইজ কমপ্লিট করাবে, এরকম মনে হয় না অন্য কেউ আগে করেছে। সো আশা করছি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে, কাজের জিনিস তোমরা পাচ্ছ। যদি পেয়ে থাকো প্লিজ ডু সাপোর্ট মি, ঠিক আছে, লাইক করো, শেয়ার করো। তো আমরা মোটামুটি দ্য স্ট্রং রুটসের দুটো ক্লাস আমরা করে নিয়েছি, তাদের বেসিক যে ক্লাসটা হয় এবং তারপরে এমসিকিউগুলো আমরা জেনে নিয়েছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করবো হচ্ছে 30টি গুরুত্বপূর্ণ SAQ বা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স, অর্থাৎ তোমার যে কোশ্চেনগুলো তোমার জন্য 1 নম্বরে আসে। তো চলো লেটস স্টার্ট। ওকে, সো প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে হোয়ার ডিড কালামস ফাদার গো ফর ইভিনিং প্রেয়ার। ওকে, সো ইভিনিং প্রেয়ারের জন্য এখানে দুদাকটা দিয়ে দিয়েছে, সরি ভুল করে। সো কালামের বাবা সন্ধ্যের যে প্রার্থনার জন্য কোথায় যেতেন? সো দ্য কালামস ফাদার ওয়েন্ট ফর ইভিনিং প্রেয়ার্স টু দ্য লোকাল মক্স, অর্থাৎ যে মসজিদটা তাদের ওখানে ছিল সেই মসজিদেই কিন্তু তারা কালাম তার বাবার সাথে এবং অন্যান্যদের সাথে কিন্তু মিলে সেই মসজিদে সন্ধ্যেবেলার প্রার্থনা বা নামাজ পড়তে যেতেন। ওকে, তারপর দুদাগ, আচ্ছা এখানে আমি 3 বলেই ডিকোড করছি না, তোমরা গুলিয়ে ফেলবে, মনে করো যে দুদাগটা নেই একের পরে। ওকে, 3 দাগ বলছে হোয়াট ডিড লিটল কালাম থিঙ্ক অফ দ্য প্রেয়ার্স, ঠিক আছে, তার ছোট্ট কালাম অর্থাৎ কালাম যখন ছোট ছিল তখন সে এই প্রার্থনা সম্পর্কে কী ভাবতেন। সো উই ক্যান সে দ্যাট দ্য কালাম thought that how the prayers can be reached to the God, অর্থাৎ এই যে প্রেয়ার, এই যে তোমার যে প্রার্থনা বা নামাজ যে পড়ছে তাদের যে কথাগুলো অ্যান্ড দ্য অ্যারাবিক দ্য ওয়ার্ডস, এই শব্দগুলো আদৌ কি ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে, ঠিক আছে, এই ভাবনাটা কিন্তু তার মাথার মধ্যে আসতো। নাম্বার 4 বলছে হোয়াট ইউজুয়ালি হ্যাপেন্ড হোয়েন কালামস ফাদার কেম আউট অফ দ্য মক্স আফটার ইভিনিং প্রেয়ার্স, অর্থাৎ সন্ধ্যাবেলা প্রার্থনা সারার পরে কালামের বাবা যখন বাইরে বেরিয়ে আসতো মসজিদের থেকে, তখন কী ঘটতো? দ্য পিপল হু আর বেসিক্যালি দ্য পুয়ার অ্যান্ড লোনলি, ওকে, অ্যান্ড দে উড ওয়েট ফর হিজ ফাদার অ্যান্ড দে উড ক্যারি আ bowl of water and Kalam's father would dip his finger into the water and he sanctified the water. তার মানে কী বলছে যে তারা সবসময় ওই বাইরে লোকজনগুলো যারা খুব মানে তোমার অসুস্থ লোকজন ছিল, তারা ওই এক বাটি জল নিয়ে এসে বাইরে অপেক্ষা করতো কালামের বাবার জন্য, এবং কালামের বাবা বাইরে বেরিয়ে এসে সেই জলের মধ্যে আঙুল চুবিয়ে দিয়ে জলটাকে পবিত্র করে দিত। ক্লিয়ার? তো নাম্বার 5 বলছে হোয়াট ডিড পিপল ডু উইথ দ্য ওয়াটার, তারা এই জলটা নিয়ে কী করতেন? সো বেসিক্যালি দে ব্রড দিস ওয়াটার অ্যাট দ্য হোম ফর দ্য ইনভ্যালিডস পিপল, ওকে, ফর দ্য সিক রিলেটিভস টু মেক দেম কিওর, অর্থাৎ তাদেরকে সুস্থ করার জন্য তিনি কিন্তু তারা সেই জলটা তাদের বাড়িতে বয়ে নিয়ে যেত এবং তারা বিশ্বাস করতো যে সেই জল তারা যদি ব্যবহার করে তারা সেই অসুস্থ লোকগুলো কিন্তু সুস্থ হবে। ওকে, নাম্বার 6 বলছে হোয়াট ডিড কালাম ফাদার্স সে হোয়েন পিপল থ্যাঙ্কড হিম আফটার বিং কিওর্ড, অর্থাৎ যখন সুস্থ হয়ে গেছিলো বা সুস্থ হয়ে যেত তখন সেই লোকগুলো সেই লোকগুলোকে তোমার কালামের বাবা কি বলতেন, ঠিক আছে। সো যখন লোকগুলো তোমার কালামের বাবাকে ধন্যবাদ জানাতেন লোকগুলো সুস্থ হয়ে যাওয়ার পরে, তখন কালামের বাবা বলতেন যে ডোন্ট প্লিজ থ্যাঙ্ক মি, প্লিজ থ্যাঙ্ক দ্য আল্লাহ দ্য মার্সিফুল, অর্থাৎ তিনি নিজেকে সে জাহির করতেন না, তিনি বলতেন যে সর্বশক্তিমান আল্লাহ বা ঈশ্বর, তোমরা তাকে থ্যাংক ইউ জানাও। ওকে, নাম্বার 7 বলছে হু ওয়াজ দ্য হাইস্ট প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, অর্থাৎ রামেশ্বরম মন্দিরের সবচেয়ে বড় বা প্রধান পুরোহিত কৃষ্ণ। অ্যান্ড সো আমরা এটা একবারে মুখস্থ করে যাবো নামটা উইথ দ্য স্পেলিং, কারেক্ট স্পেলিং। সো দ্য নেম অফ দ্য রামেশ্বর প্রিস্ট অফ দ্য রামেশ্বর টেম্পল ওয়াজ পাকশি লক্ষ্মণা শাস্ত্রী, অ্যান্ড কোইন্সিডেন্টলি হি ওয়াজ দ্য ফ্রেন্ড অফ কালামস ফাদার। ওকে, নাম্বার 8 বলছে হু ইজ APJ Abdul Kalam। সো APJ Abdul Kalam কে? সো উই ক্যান সে দ্যাট দ্য APJ Abdul Kalam, the full name of APJ Abdul Kalam is the Apul Pakir Jainul Abidin Abdul Kalam. So he was the great personality of India, and he was a great scientist and also the president of India. Okay, 9 বলছে হুইচ স্পেস সেন্টার was established by APJ Abdul Kalam.
সো ইন্ডিয়ান স্পেস সেন্টার ওয়াজ স্ট্যাবলিশড বাই এপিজে আব্দুল কালাম, এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। 10 দাগ বলছে হাউ ডাজ হি ডিসক্রাইব হিজ ফাদার ইন দ্য ফার্স্ট প্যারা অফ দ্য টেক্সট। ওকে, অর্থাৎ যে গল্পের প্রথমেই তিনি কিভাবে তার বাবাকে বর্ণনা করেছেন। সো বেসিক্যালি হি ইনফর্মড মি দ্যাট হিজ ফাদার ওয়াজ নট সো মাচ এডুকেটেড অ্যান্ড নট সো ওয়েলদি, অর্থাৎ তিনি যে খুব একটা মানে শিক্ষিত ছিলেন না, খুব একটা সম্পদশালীও ছিলেন না, বাট হি হ্যাড আ গ্রেট উইজডম, এবং তার কিন্তু একটা খুব বেশ জ্ঞানী লোক ছিলেন তিনি, বেশ কিন্তু জ্ঞান তার ছিল। ওকে, উইথ দ্য স্পিরিচুয়াল রিগার্ডিং দ্য স্পিরিচুয়াল ম্যাটার, অর্থাৎ সেই যে তোমার ধর্মীয় যে জ্ঞান সংক্রান্ত যে তথ্য তার কাছে কিন্তু বেশ ছিল। নাম্বার 11 বলছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য কালামস মাদার, অর্থাৎ কালামের মায়ের নাম কী ছিল। দ্য নেম অফ দ্য কালাম মাদার ইজ আশিয়াম্মা, তার মায়ের নাম কী ছিল না আশিয়াম্মা। আর নাম্বার 12 বলছে ইন হুম ডিড কালামস ফাদার হ্যাভ অ্যান আইডিয়াল হেল্পমেট, অর্থাৎ কালামের বাবা কার মধ্যে তার একজন সবচেয়ে আদর্শ সাহায্যকারী হিসেবে দেখতে পেতেন, ইন হিজ মাদার। সো দ্য কালামস ফাদার হ্যাভ অ্যান আইডিয়াল হেল্পমেট ইন হিজ ওয়াইফ উই ক্যান সে, অ্যান্ড ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ কালামস হিজ মাদার। ওকে, অর্থাৎ তার স্ত্রীর মধ্যে তিনি কিন্তু একজন আইডিয়াল বা আদর্শ হেল্পমেটের ছায়া তিনি দেখতে পেতেন। নাম্বার 13 বলছে হাউ ওয়াজ কালামস মাদার, সো কালামের মা কেমন ছিলেন। সো কালামস মাদার ওয়াজ ভেরি soft and kind-hearted person, and he was the ideal helpmate of his father, and best it's enough for 1 marks. বলতে শো অ্যান্ড ইনস্ট্যান্সেস অফ আর জেনারসিটি, তার যে ভদ্রতা বা তার যে উদারতা, এটা একটা উদাহরণ দাও। সো বেসিক্যালি কালামস ইনফর্মড আস দ্যাট হিজ মাদার উড ফেড আ নাম্বার অফ পিপলস মোর দ্যান হিজ ওন ফ্যামিলি মেম্বার্স এভরিডে, অর্থাৎ তিনি রোজ কী করতেন, পরিবারে যত সংখ্যক লোকজন ছিল তার থেকে বেশি আউটসাইডার্সকে তিনি খাওয়াতেন। সো এটা একটা উদাহরণ হতে পারে যে কালামের মা কতটা তোমার উদার ছিলেন। নাম্বার 14 বলছে মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ দ্য মোস্ট ডিস্টিংগুইশড, হোয়াট মেড ইস মাদার লিনিয়েজ দ্য মোস্ট ডিস্টিংগুইশড, অর্থাৎ কী বিষয়টি তার মায়ের যে বংশকে একটুখানি বেশ উচ্চ আসনে বসিয়ে দিয়েছিল। সো বেসিক্যালি তিনি আমাদেরকে জানিয়েছেন যে ইয়েস হিজ মাদার্স লিনিয়েজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড বিকজ ওয়ান অফ হিজ forefathers গট রায় বাহাদুর খেতাব ফ্রম দ্য ব্রিটিশ, অর্থাৎ ব্রিটিশ যে শাসকদের কাছ থেকে তার মায়ের কোনো একজন পূর্বপুরুষ কিন্তু রায় বাহাদুর খেতাব পেয়েছিলেন। ওকে, তারপরে নাম্বার 15 কি বলছে। সো নাম্বার 15 বলছে হোয়াট ওয়াজ, ওকে লেটস ওকে, নাম্বার 15 বলছে হোয়াট ওয়াজ দ্য ফিনান্সিয়াল কন্ডিশন অফ এপিজে আব্দুল কালামস ফ্যামিলি। সো বেসিক্যালি এপিজে আব্দুল কালামস ফ্যামিলি ওয়াজ আ মিডল ক্লাস, ওকে, ইন হায়ারার্কি। তো তোমার এপিজে আব্দুল কালামের পরিবার ছিল তোমার ওই মিডল ক্লাস বা মধ্যবিত্ত শ্রেণীর লোকজন। দ্যাট মিনস দে ওয়ার নট সো ওয়েলদি, তারা খুব একটা যে ওই সেই স্ট্যান্ডে অনেক বড় লোক ছিলেন তা না, but yes, they had enough stuffs to bring up their child, অর্থাৎ তাদের যে তোমার শিশুদেরকে প্রতিপালন করার জন্য তারা যে পর্যাপ্ত জিনিসপত্রগুলো তাদের ছিল, যেমন তোমার এডুকেশনস, মেডিসিন, ফুড, ক্লোদিং। ওকে, তারপর নাম্বার 16 বলছে আই ওয়াজ বর্ন ইনটু মিডল ক্লাস তামিল ফ্যামিলি, আমি জন্মগ্রহণ করেছিলাম মধ্যবিত্ত একটি তামিল পরিবারে। হু ইজ রেফার টু হেয়ার, সো আই ইজ রেফার টু হেয়ার টু, তাহলে এখানে আই বলতে এখানে কাকে বোঝানো হয়েছে। সো বেসিক্যালি এপিজে আব্দুল কালাম ইজ রেফার্ড টু আই। ওকে, তাহলে হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ হি বর্ন, সো হি ওয়াজ বর্ন ইন 1931 ইন রামেশ্বরম, অর্থাৎ তিনি রামেশ্বরমে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন 1931 সালে। তাহলে টিল হোয়েন ডিড হি মেনটেন হিজ রুটিন, ঠিক আছে। হি মানে এখানে হচ্ছে কালামস ফাদার, সো কালাম বাবা সেই রোজ যে তোমার ঘুম থেকে উঠে 4টার সময় নামাজ পড়ে 5 মাইল দূরে একটা নারকেল বাগানে গিয়ে তোমার সেই নারকেল পেড়ে আনতেন, এইটা তিনি কতদিন পর্যন্ত কন্টিনিউ রেখেছিলেন না, হি কন্টিনিউড হিজ রুটিন টিল হিজ লেট 60s, অর্থাৎ তার 60 বছরের বয়সের পরেও তিনি কিন্তু এগুলো এই রুটিনটা কন্টিনিউ রেখেছিলেন। বলছে হাউ হ্যাজ কালাম ট্রাইড টু এমুলেট হিজ ফাদার, অর্থাৎ কালাম কিভাবে তার বাবার যে লেসেন্স বা বাবার যে কথাগুলো তার পরবর্তী জীবনে প্রতিপালন করার চেষ্টা করেছেন। সো বেসিক্যালি কালামস ট্রাইড হিজ এমুলেট হিজ ফাদার
ইন হিজ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তিনি তার ইন হিজ লেটার লাইফ, তার পরবর্তী জীবনে তার বিজ্ঞান এবং প্রযুক্তির যুগে বা প্রযুক্তির যে সময়ে তিনি কিন্তু তার বাবার লেসেন্সগুলো তার মধ্যে ঢোকানোর চেষ্টা করেছেন। বলছে হোয়াট ক্যান ডিভাইন পাওয়ার ডু অ্যাকর্ডিং টু দ্য কালাম, ঠিক আছে। সো কালামের মতে ডিভাইন পাওয়ার আমাদেরকে কী করতে পারে। সো দেখো দ্যাট ডিভাইন পাওয়ার if we can notice the powers, so it make us it can make us এনার্জেটিক, এটা আমাদেরকে উদ্বুদ্ধ করতে পারে, ঠিক আছে। ইটস মেক আস কারেজিয়াস টু ডু সামথিং বেটার, আমাদেরকে ভালো কিছু করার জন্য এই ডিভাইন পাওয়ারটা আমাদের কী করতে পারে, উৎসাহিত করতে পারে। তারপরে বলছে 20 দাগ বলছে হাউ ক্যান ওয়ান অ্যাচিভ হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, ঠিক আছে। কেউ একজন কীভাবে তোমার মনের শান্তি এবং খুশি পেতে পারে। ওকে, সো বেসিক্যালি ইফ উই আর অ্যাবল টু মেক আ বন্ড বিটুইন দ্য ফিজিক্যাল অ্যান্ড দ্য ইমোশনাল থটস, যদি আমরা এই শারীরিক এবং মানসিক চিন্তার মধ্যে একটা সূত্র তৈরি করতে পারি উইথ দ্য হেল্প অফ দ্য ডিভাইন পাওয়ার, উইথ দ্য হেল্প অফ দ্য স্পিরিচুয়ালিটি, তাহলে আমরা কিন্তু খুব খুশি থাকতে পারি। অর্থাৎ ঐশ্বরিক মতবাদ, ভগবানের প্রতি ভক্তি, শ্রদ্ধা, এগুলোর মধ্যে দিয়ে যদি আমরা শারীরিক এবং মানসিক বিচার বুদ্ধির মধ্যে যদি সংযোগ স্থাপন করতে পারি, তাহলে আমরা কিন্তু খুশি সংগ্রহ করতে পারি একেবারে নিঃসন্দেহে। বলছে হোয়াট ওয়াজ জাইনুল আবেদিনের রোল ইন লাইভস অফ দ্য পিপল, ঠিক আছে। অর্থাৎ মানুষের জীবনে জাইনুল আবেদিনের রোলটা কী ছিল। সো বেসিক্যালি জাইনুল আবেদিন ওয়াজ নট আ ম্যাজিশিয়ান, ওয়াজ নট আ গড, ওয়াজ নট আ ডক্টর, বেসিক্যালি হি উড ওয়ার্কস অ্যাজ এ মিডিয়েটার, ওকে, বিকজ পিপল বিলিভড ইন হিম, লোকজন তাকে বিশ্বাস করতো। সো বেসিক্যালি তিনি একজন মধ্যস্থতাকারী হিসেবে কিন্তু কাজ করতেন, অর্থাৎ তার মতে তিনি কী করতেন না, তিনি তাদের প্রেয়ারগুলো ঈশ্বরের কাছে পাঠিয়ে দিতেন। তারপর 22 বলছে অ্যাকর্ডিং টু জাইনুল আবেদিন দ্য ডিফারেন্সেস অফ হুইচ টু ভিশনস ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, ওকে। বলছে অ্যাকর্ডিং টু জাইনুল আবেদিনের মত অনুসারে দ্য ডিফারেন্স অফ হুইচ টু ভিশন ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, মানুষকে কী বিষয়টা বুঝতে হবে। সো মানুষকে বুঝতে হবে যে ইয়েস, যে হোয়েন উই বিকাম অ্যালোন, যখন আমরা একা হয়ে পড়ি তখন আমাদেরকে কী করতে হবে না, আমাদেরকে নতুন কিছু একটা সঙ্গী খোঁজার চেষ্টা করতে হবে, সেটাই কিন্তু এখানে তিনি বলতে চেয়েছেন। ওকে, তারপরে 32 বলছে অ্যাকর্ডিং টু কালামস ফাদার হোয়াট টু ডু হিউম্যান বিংস টু ডু ইন দেয়ার লোনলিনেস, ঠিক আছে। কালামের বাবার মত অনুসারে মানুষজন কি করে তারা যখন একা হয়ে যায় না, হোয়েন অ্যাকর্ডিং টু কালামস ফাদার হোয়েন হিউম্যান বিকামস লোনলিনেস দে অলওয়েজ ট্রাই টু ফাইন্ড আ কোম্পানি, তারা সবসময় কিছু সঙ্গ খোঁজার চেষ্টা করে। ওকে, তারপর 33 বলছে হাউ ডাজ কালামস ডিসক্রাইব হিস অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। কালাম তার নিজের অ্যাপিয়ারেন্স বা নিজে কেমন দেখতে সেটা কীভাবে বর্ণনা করেছেন। সো বেসিক্যালি কালামস ইনফর্মড আস দ্যাট হি ওয়াজ আ লিটল বিট short to respect to his parents and was not enough handsome. Okay, so number 34 বলছি how was Kalam's house of APJ house of the APJ Abdul Kalam, APJ Abdul Kalam's বাড়িটা কেমন ছিল। So basically APJ Abdul Kalam lived in his ancestral house, and it was built in middle of the 19th century, and it was a big it was a large পাক্কা house, বড় পাকা বাড়ি ছিল, and was built with the limestone and the brick, অর্থাৎ ইট এবং কলি চুন দিয়ে কিন্তু তৈরি ছিল। তবে বলছে হাউ ওয়াজ কালামস চাইল্ডহুড, কালামের শৈশবটা কেমন ছিল। ওকে, সরি আমি 32 এখান থেকে 22 থেকে 35-এ চলে এসেছি, বেগ ইউর পার্ডন, ঠিক আছে, আমি পরেগুলো বলছি। বলছি হাউ ওয়াজ কালামস চাইল্ডহুড, কালামের ছোটোবেলাটা কেমন ছিল। সো বেসিক্যালি কালামস চাইল্ডহুড ওয়াজ সিকিউর, ওকে, ইন টার্মস অফ ম্যাটেরিয়ালিস্টিক্স রিকোয়ারমেন্টস, তার যে এমনি যে প্রয়োজনগুলো ছিল, তোমার মেডিসিনস হোক, ক্লদিং হোক, ফুড হোক, সেই রেসপেক্টে কিন্তু কালামের শৈশবটা বেশ সিকিউর বা নিশ্চিত ছিল, সেটা তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। ওকে, 23 বলছে হোয়েন ডিড দ্য ফাদার অফ এপিজে আব্দুল কালাম গেট আপ ফ্রম বেড, অর্থাৎ কখন এপিজে আব্দুল কালামের বাবা ঘুম থেকে উঠতেন। সো বেসিক্যালি এপিজে আব্দুল কালাম's father got off his bed at 4 AM, অর্থাৎ ভোর 4টের সময় তিনি কিন্তু ঘুম থেকে উঠতেন। বলছে হাউ ডিড জাইনুল আবেদিন স্টার্ট হিজ ডে, জাইনুল আবেদিন কীভাবে দিন শুরু করেছিল। সো বেসিক্যালি জাইনুল আবেদিন's father started his day with reading নামাজ, অর্থাৎ তিনি নামাজ পড়েই কিন্তু তার দিনটা শুরু করতেন। 25 বলছে হোয়াট ওয়াজ দ্য রুটিন অফ কালামস ফাদার ফর সেভারাল ইয়ার্স, অর্থাৎ অনেক বছর ধরে কালামের বাবার মর্নিং রুটিনটা কেমন ছিল। সো কালামস ফাদার গট আপ ফ্রম হিজ বেড অ্যাট 4 AM অ্যান্ড দেন হি রেড নামাজ, এবং তিনি নামাজ পড়তেন 4টার সময় ঘুম থেকে উঠে। দেন হি ওয়েন্ট টু হিজ কোকোনাট গ্রোভস হুইচ ওয়াজ 5 miles away ফ্রম হিজ হাউস, তার বাড়ি থেকে প্রায় 5 মাইল দূরে একটা কোকোনাট বাগান ছিল। অ্যান্ড হি
and he brought 5 coconut a dozen of coconuts every day, and then he had his breakfast এবং তারপর তিনি তার কিন্তু ব্রেকফাস্টটা খেতেন। ওকে, তারপরে 26 বলছে describe one of the most vivid memories of Kalam's early childhood। কালামের সবচেয়ে ছোটবেলা একটা পরিষ্কার স্মৃতি কী ছিল? সো ওয়ান অফ দ্য মোস্ট vivid memories of Kalam's early childhood was that his father and the high priest of Pakshi Lakshmana Shastri in their traditional attire would sit and discuss the স্পিরিচুয়াল ম্যাটার। অর্থাৎ তার বাবা এবং সেই রামেশ্বর টেম্পলের হাই প্রিস্ট পাকশি লক্ষ্মণ শাস্ত্রী তাদের ট্র্যাডিশনাল, তাদের ধর্মীয় পোশাক পরে নিজেদের মধ্যে ধর্মীয় কথাবার্তা সম্পর্কে আলোচনা করতো। ওকে, 27 বলছে হোয়াট কোশ্চেন্স ডিড কালাম আস্ক ফার্স্ট টু দ্য সিগনিফিকেন্স অফ দ্য প্রেয়ার্স। ঠিক আছে, অর্থাৎ তিনি বাবার কাছে এই প্রেয়ার সম্পর্কে কী জিজ্ঞাসা করেছিলেন। ওকে, সো বেসিক্যালি হি আস্কড হিজ ফাদার দ্যাট ইজ দ্য প্রেয়ার ডু দ্য প্রেয়ার রিচ টু দ্য গড, অর্থাৎ এই যে প্রেয়ারটা এটা কি ঈশ্বরের কাছে পৌঁছায়, এটাই তিনি কিন্তু জিজ্ঞাসা করেছিলেন। ওকে, তারপরে 28 বলছে হোয়াট ক্যান প্রেয়ার মেক পসিবল, প্রেয়ার আমাদেরকে কী করে। সো প্রেয়ার ক্যান স্যান্টিফাইড আস অ্যান্ড হোয়েন উই প্রে, আমরা যখন প্রেয়ার করি, ওকে, উই বিকাম আ পার্ট অফ কসমস, আমরা তখন একটা কসমস বা একটা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কিন্তু অংশ হয়ে পড়ি, সেটাই তিনি বেসিক্যালি আমাদেরকে বোঝাতে চেয়েছেন। 29 বলছে অ্যাকর্ডিং টু কালামস ফাদার হোয়াট ডাজ অ্যাডভার্সিটি অফার টু আস, অর্থাৎ প্রতিকূলতা আমাদেরকে কী সাহায্য করতে পারে। সো অ্যাকর্ডিং টু কালামস ফাদার অ্যাডভার্সিটি অলওয়েজ গিভস আস আ চান্স ফর ইন্ট্রোস্পেকশন, অর্থাৎ প্রতিকূলতা সবসময় আমাদেরকে কিন্তু একটা তোমার আত্ম উপলব্ধি করার সুযোগ দেয়। ওকে, তারপরে 30 বলছে ফর কোয়াইট সামটাইম হি সেইড নাথিং, হু সেইড নাথিং অ্যান্ড হোয়াই। সো হু এখানে কিন্তু বলতে বোঝানো হচ্ছে কালামস ফাদার, বিকজ হি ওয়াজ ট্রাই টু জাজ দ্য কালামস ফেস, সে কালামের মনোভাবটা বোঝার চেষ্টা করছিল। এখানে এই লাইনটা কোনখান থেকে নেওয়া হয়েছে? অবশ্যই স্ট্রং রুটস থেকে। এবং কোন সময়? যখন তোমার তিনি এই কালামস তার বাবাকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমার প্রেয়ারের রেলিভেন্সটা কী। ক্লিয়ার? তারপর 31 বলছে হাউ ডিড হিজ ফাদার অ্যান্সার ইন্সপায়ার হিম, তখন তার বাবা কিভাবে উত্তর দিয়েছিলেন। সো হিজ ফাদার বেসিক্যালি অ্যান্সার্ড ইন আ ভেরি স্লো অ্যান্ড ডিপ ভয়েস, খুব একটা মানে গভীর এবং একটা আস্ত স্বরে তিনি উত্তরটা দিয়েছিলেন। ওকে, তারপর 36 বলছে হোয়াট উডস কালামস মাদার ইউজুয়ালি সার্ভ টু দ্য ইট, তাকে কী খেতে দিতেন? দ্য ভেরিয়াস কাইন্ড অফ অ্যারোমেটিক সাম্বা অ্যান্ড দ্য পিকলস অ্যান্ড সাম কোকোনাট, ফ্রেশলি কোকোনাট চাটনি, অর্থাৎ সেই তোমার নারকেলের চাটনি, তারপরে সাম্বার, তারপরে তোমার যে বিভিন্ন পিকল তিনি কিন্তু কালামসকে খেতে দিতেন। 37 বলছে হোয়াই ওয়াজ শিবা টেম্পল সিচুয়েটেড। সো শিবা টেম্পল ওয়াজ সিচুয়েটেড জাস্ট 20 minutes জাস্ট অ্যাওয়ে ফ্রম 20 minutes অ্যাওয়ে ফ্রম হিজ হাউস, অর্থাৎ 20 মিনিট দূরেই ছিল। তাও বলছে হাউ ওয়াজ দ্য অথর্স লোকালিটি, সো অথরের যে এলাকাটা সেটা কেমন ছিল। তো বেসিক্যালি অথর্স লোকালিটি ওয়াজ ইনহ্যাবিটেড উইথ মুসলিম মেজরিটি, অর্থাৎ সেখানে বেশিরভাগ মুসলিম লোক বাস করতেন, বাট অলসো দেয়ার লিভড সাম হিন্দু ফ্যামিলিস অ্যামিকেবলি উইথ দ্য মুসলিমস ইনহ্যাবিটেন্টস, অর্থাৎ মুসলিম বাসিন্দাদের সাথে হিন্দুরাও কিন্তু বেশ সুন্দরভাবে ভালোবেসে মিলেমিশে থাকতো। ক্লিয়ার? তো আশা করছি তোমরা আজকের ক্লাসটা বেশ ভালোভাবে বুঝতে পেরে গেছো। অর্থাৎ আমি এখানে 1 থেকে 38টা SAQ নিয়ে আলোচনা করলাম। মুখোমুখি আমি বেশ দ্রুত বলে গেলাম, কারণ এখন বিলিভ মি এখন খুব একটা ক্লাস লম্বা করার মতো সময় বা সেই টেকনিক্যাল সাপোর্টও আমার কাছে নেই। সো আমি একটু চেষ্টা করছি ক্লাসগুলো খুব দ্রুত, আর যেহেতু তোমাদের কাছে সময়টা কম, আমি বেশি বেশি তথ্য একটি ক্লাসে দেওয়ার চেষ্টা করছি। এর পরের ক্লাসে আমরা ডেসক্রিপটিভ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আশা করছি তুমি এভাবেই তোমরা আমাদেরকে মানে সাপোর্ট করতে থাকবে, এবং যদি ক্লাসটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা শেয়ার করো, বন্ধুদের সঙ্গে আলোচনা করো, লাইক করো, এবং পরবর্তী ক্লাস চলে আসবে হচ্ছে ডেসক্রিপটিভ কোশ্চেন নিয়ে। তো ততদিন আর কি ক্লাস দেখো। আর কেউ যদি আজকের ক্লাসটা প্রথম দেখা শুরু করেছো তাকে বলবো প্রথম থেকে দেখে এসো, তাহলে তোমরা সিলেবাসটা আরও ভালোভাবে কভার আপ করতে পারবে। চলো আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।